আঁধারে বাঁশি বাজে কেসটা মাত্র 3 দিনের মধ্যে সমাধান করার পর গৈরিককে পারিশ্রমিক ভালোই দিয়েছিলেন অরুণাভ রায়চৌধুরী। টুসুর যদিও প্রথম প্রথম মন খারাপ করছিল শিউলি আর জাহ্নবীর কথা ভেবে, কিন্তু সে আনন্দে হাততালি দিয়ে না উঠে পারল না যখন গেরোদা তাকে ফোন করে বলল, এই যে ম্যাডাম, আজকাল তো আর দেখাই পাওয়া যায় না আপনার। কেন, কোনো কেস না থাকলে কি আসতে নেই আমার কাছে? ধুর, তুমি না গেরোদা, তুমি মাঝে মাঝে বড্ড হেয়ালি করে কথা বলো। আচ্ছা, কাজের কথা শোন। আজ তো রবিবার, তার উপর আবার পয়লা বৈশাখ। তুই ফ্রি আছিস তো, নাকি কোনো ডেটিং ফেটিং? গেরোদা, মার খাবে এবার। কেন গো, নতুন কোনো কেস এসেছে বুঝি? না তা নয়, তবে তোদের একটা ট্রিট দিতে চাই। আমার অফিসেই চলে আয় না তাড়াতাড়ি। আধ ঘন্টার মধ্যেই টুসু পৌঁছে গিয়েছিল গৈরিকের সেন্স আই নামক সাজানো গোছানো অফিস ঘরটিতে। তবে গৈরিককে দেখে অবাক হয়ে গেল টুসু। ফিনফিনে পাঞ্জাবি, কোঁচানো ধুতি আর পায়ে কোলাপুরি। বাহ, কি অপূর্ব লাগছে তাকে দেখতে আজ। বোঝাই যাচ্ছে যে এটা হলো তার গেরোদার পয়লা বৈশাখের স্পেশাল সাজ। দুজনের মধ্যে বিস্তর মতবিরোধ হওয়ার পর খাবার মেনু ঠিক হলো। আর্সেলানের মাটন বিরিয়ানি, চিকেন ভর্তা, বলরাম মল্লিকের কাজু বরফি আর সন্দেশ। গেরোদার সেরকম কোনো বন্ধু নেই, তাই টুসুই ওর প্রিয় বান্ধবীদের একে একে ফোন করে ইনভাইট করছিল। পাপিয়া, সুস্মিতা, মোহনা আর পায়েল এরা তক্ষুনি আসতে রাজি হলো। তবে তার সবচেয়ে প্রিয় বান্ধবী সৌমিতা ওর ফোনই ধরল না। টুসু অনেকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তাকে ফোনে পাওয়া গেল না। একটু বিমর্ষই হলো টুসু। ঠিক সময়ে তাদের পার্টিও শুরু হয়ে গেল। টুসু লক্ষ্য করল যে তার বান্ধবীরা যেন গেরোদার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না আজ। একবার মুচকি হেসে টুসু ফিসফিস করে তার কানে বলল, সাবধান মিস্টার সেন, कहीं किसी की नजर न लग जाए आपको। ওদের খানা পিনা হই হট্টগোল চলল প্রায় রাত 9:30 অবধি। তারপর টুসুর সব বন্ধুরা একে একে বিদায় নিল। এমন সময় বেজে উঠল টুসুর ফোন। স্ক্রিনে চোখ রাখতেই দেখলো নাম্বারটা সৌমিতা। নিশ্চয়ই এই বে টাইমে ঘুমোচ্ছিল বাড়িতে, বেকার ট্রিটটা মিস করে গেল। ফোনটা রিসিভ করে টুসু কিছু বলার আগেই সৌমিতা ওপার থেকে খুব উদ্বেগের সাথে বলল, সরি রে ঐন্দ্রিলা, তোর ফোনটা ধরতে পারিনি তখন। আসলে আমি এখন কলকাতায় নেই। সে কি, কোথায় আছিস তুই? তুই তো জানিস যে আমার বাবার পৈতৃক বাড়ি নদিয়ার বীরনগরে। সেখানে আমার জেঠুরা থাকে। আমি সেখানেই আছি রে। হঠাৎ ওখানে? আর তোর কথা শুনে তো মনে হচ্ছে টেনশনে আছিস। আসলে একটা খারাপ খবর আছে। কাল রাতেই আমার জেঠু মারা গেছেন। ও মাই গড, কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। প্রাথমিকভাবে ডাক্তার দেখে বলেছে হার্ট ফেল। ও ঠিক আছে, কি আর করা যাবে বল, বছরের প্রথম দিনে এরকম একটা ব্যাড নিউজ। আসলে এতক্ষণ আমরা গ্রামের হাসপাতালেই ছিলাম। ফোনটা তাড়াহুড়ো নিতে ভুলে গিয়েছিলাম, তাই তোর ফোনটা ধরতে পারিনি। ইটস ওকে, টেক কেয়ার। এত আনন্দের পরেও টুসু বেশ মন খারাপ নিয়েই বাড়ি ফিরেছিল সেদিন সৌমিতার জেঠুর ওই আকস্মিক মৃত্যুর খবরটা পেয়ে। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে হার্ট ফেল। আজকাল মানুষের কখন যে কি হয় তা বোঝা মুশকিল। এরপর 2-3 দিন কলেজেই এলো না সৌমিতা। তারপর একদিন সাত সকালে টুসুর কাছে তার ফোন এলো। হ্যাঁ রে বল, সবকিছু মিটিয়ে কলকাতায় ফিরেছিস? কলেজে আসবি কবে থেকে? হ্যাঁ, কাল রাতেই ফিরলাম। কি ব্যাপার বলতো, তোকে আজকে আরো বেশি টেনসড মনে হচ্ছে। ঐন্দ্রিলা, তুই বলেছিলিস না তোর এক দাদা আছেন যিনি অনেক রহস্যের সমাধান করেছেন? হ্যাঁ গেরোদা, আই মিন গৌরিক সেন, আমার জ্যাঠতো দাদা। আমাকে আজ একবার ওনার সাথে দেখা করিয়ে দিবি রে। কেন, কি হয়েছে? তোর ওই জেঠুর মৃত্যুটা কি? সেসব কথা তার সামনেই বলবো। ওকে, তুই এখনই চলে আয়, ওনার অফিস অ্যাড্রেস তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ফোনটা রেখে টুসু ভাবল
হঠাৎ সৌমিতা কেন দেখা করতে যায় গেরোদার সাথে? তার মানে কি তার জেঠুর মৃত্যুটা স্বাভাবিক নয়? আবার কোনো রহস্যের আবির্ভাবের উত্তেজনায় হাত পা ঠান্ডা হয়ে গেল টুসুর। গেরোদার অফিসে কিছুটা ইতস্তত করেই ঢুকলো সৌমিতা। সৌমিতাকে দেখে টুসুর মনে হচ্ছিল, এ কি সেই সৌমিতা যে কিনা কলেজের পরীক্ষার দিনগুলোতেও চোখে আইলাইনার লাগাতে ভোলে না? আর আর আজ তো মনে হচ্ছে ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই চলে এসেছে এখানে। রঘুদার বানানো কফি সবাইকে সার্ভ করে দেওয়ার পর গৈরিক বলল, তুমি তো টুসুর ক্লাসমেট, তাই না? হ্যাঁ, আসলে আমি ওকে বলেছিলাম আপনার সাথে একটু দেখা করিয়ে দেওয়ার জন্য। আমাকে তুমি করিয়ে বলতে পারো। হ্যাঁ, তো বলো কি হয়েছে। আসলে আমি তো ইন্দ্রিলাকে বলেইছিলাম যে আমার জেঠু শ্রী চন্দ্রনাথ মজুমদার হঠাৎ হার্ট ফেল করে মারা যান কিছুদিন আগে। পরে ডাক্তাররা বলেন যে ওনাকে সাপে কামড়েছিল রাত্রিবেলায়। সাপে কামড়েছিল? কই, তুই সেটা আগে বলিসনি তো। ডাক্তাররা প্রথমে সেটা বুঝতে পারেননি, পরে জানতে পেরেছেন। হুম, তা সাপে কামড়ানোটা কি তোমার খুব অস্বাভাবিক বলে মনে হয়? আসলে প্রথমে তো সবাই অন্য কথা ভাবছিল। বাড়ির মালি বলেছিল যে জেঠু নাকি 2 সপ্তাহ আগে বাড়ির বাগানে 2টো কালনাগিনী সাপ দেখতে পায়। জেঠু একটা লাঠি দিয়ে একটার মাথা থেঁতলে মেরে ফেলেন, কিন্তু অন্যটা পালিয়ে যায়। তাই প্রথমে সবাই ভেবেছিল যে ওই দ্বিতীয় সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য জেঠুকে রাতে কামড়ে মেরে ফেলেছে। ভুল কথা। কালনাগিনী বা ক্রাইসোপিলিয়া অর্নাটা একটা খুবই মৃদু বিশেষ সাপ। মরছো বলে মানুষ মরার সম্ভাবনা নেই বললেই চলে। সেটাই। পরে ডাক্তাররা বলেন যে ওনাকে যে সাপ কামড়েছে তা কোনো সাধারণ সাপ নয়, সেটা একটা সবুজ রঙের সাপ। কি যেন নামটা, ওই গ্রিন 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 মাম্বা, যার বিজ্ঞানসম্মত নাম ডেন্ড্রোয়াস্পিস আঙ্গুস্টিসেপস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। টুসুর সত্যিই গেরোদাকে নিয়ে গর্ব হচ্ছিল। গেরোদা তো ফিজিক্স নিয়ে পড়েছে, তারপরও জীববিদ্যার কত জ্ঞান রাখে। টুসু কি পারবে ওভাবে বিভিন্ন সাপের সায়েন্টিফিক নাম মনে রাখতে? কিন্তু পর মুহূর্তেই তার গর্ব চরম উত্তেজনায় পরিবর্তিত হলো যখন গেরোদা সৌমিতাকে বলল, কিন্তু এই সাপ তো তোমাদের বীরনগরে ছেড়েই দাও, গোটা ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। এরা মূলত আফ্রিকায় থাকে। ঠিক এই বিষয়টার জন্যই তোমার কাছে আসা গেরোদা। তার মানে সৌমিতা যেটা ভেবেছে সেটাই কি ঠিক? সৌমিতার জেঠুকে মেরে ফেলার জন্যই কি ওই সাপকে সুদূর আফ্রিকা থেকে ভারতে নিয়ে এসেছে কেউ? টুসু ভয়ে শিউরে উঠল। গৈরিক জিজ্ঞেস করল, তোমার জেঠুর পরিবারে কজন আছেন? সৌমিতা এতক্ষণে একটু ফ্রি হতে পেরেছে। গরম কফিতে চুমুক দিয়ে বলল, জেঠু আর তার ছেলে দেবমাল্যদা। আসলে ওই গ্রামে বলতে গেলে সবচেয়ে গণ্যমান্য পরিবার হলো আমাদেরই। ওদের অনেক দিনের কাপড়ের ব্যবসা, 2টো বড় বড় কাপড়ের দোকান আছে বীরনগরে। দেবমাল্যদাও ওই দোকানেই বসে। আমাদের গ্রামের বাড়িটা বিশাল বড়, পুরো সেকেলে আমলের। আর তোমার জেঠিমা? না, উনি অনেকদিন আগেই জেঠুকে ছেড়ে তার দোকানেরই একজন কর্মচারীর সাথে পালিয়ে যান। তারপর ওনার আর কোনো খোঁজ খবর নেই। সেই সময়ে দেবমাল্যদার বয়স ছিল 12 কি 13। তোমার ওই দাদার এখন বয়স কত? বিয়ে করেছেন? এখন হয়তো ওর 30 বছর বয়স হবে। না, বিয়ে করেনি এখনো। তা তোমরা পাকাপাকি ভাবে ওখানে থাকো না কেন? কারণ আমার বাবা আশুতোষ কলেজে পড়ান, তাই আমি, বাবা আর মা হাজরায় আমাদের কেনা ফ্ল্যাটে থাকি। গেরোদা, তুমিও তো আমার দাদার মতন। তুমি পারবে কি আমার জেঠুর মৃত্যুর কেসটা একটু দেখতে? জানি না তোমার ফিস দিতে পারবো কিনা। যখন দাদার মতো বলছো তখন ফিজের প্রশ্ন আসছে কেন? তবে আমার এখন অন্য কতগুলো কাজ আছে। তোমাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব কখন আমরা তোমাদের ওই গ্রামের বাড়িতে যাব। এরপর কিছুদিন আর টুসুর সেরকম ভাবে কথাই হয়নি গেরোদার সাথে। তবে একটা কথা ঠিক যে সেদিনের পর থেকে সাপের প্রতি বড্ড কৌতূহল জন্মেছে টুসুর।
টুসুর বাবা প্রদীপবাবু তো বাড়িতে প্রস্তাব রাখলেন এই সুযোগে সপরিবারে একবার আন্দামানে ঘুরে আসার। সবাই রাজি হওয়ার পর যেদিন উনি ফ্লাইটের টিকিট কাটতে যাবেন সেই দিনই বাঁধল বিপত্তি। টুসু সাফ জানিয়ে দিল যে অন্য সবাই যাক, কিন্তু সে যাবে না। টুসুর বাবা প্রদীপবাবু বলে উঠলেন, সে কি, তুই কাল অব্দি বললি যে যাবি, এখন হঠাৎ মাথায় কোন পোকা নড়লো? পোকা নয়, সাপ। এই বলে সে হন হন করে বেরিয়ে পড়ল গেরোদার অফিসের উদ্দেশ্যে। কারণ একটু আগেই গৈরিক ফোন করে আসতে বলে টুসুকে। সৌমিতাও নাকি সেখানে এসেছে। আবার কি হলো রে বাবা, সৌমিতা তাকে না জানিয়ে সরাসরি চলে গেছে গেরোদার অফিসে? খুব সিরিয়াস কিছু নিশ্চয়ই। টুসু গিয়ে দেখল যে শুধু সৌমিতা নয়, তার বাবাও সেখানে রয়েছেন। টুসু অনেকবার গেছে সৌমিতাদের বাড়ি, তাই ওর বাবা রবীন্দ্রনাথ মজুমদারকে খুব ভালোভাবেই সে চেনে। টুসু অফিস ঘরে ঢুকেই জিজ্ঞেস করল, কি ব্যাপার কাকু, আপনিও এখানে এসেছেন? সৌমিতা, কি হয়েছে রে? বস, বলছি। খবর খুব একটা ভালো নয় রে ঐন্দ্রিলা। আজ সকালে বীরনগর থানার পুলিশ দেবমাল্যদাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বলছে সেই নাকি ওই সাপ দিয়ে তার বাবাকে খুন করিয়েছে। বাহ, সে বুঝি উড়ে উড়ে আফ্রিকা গেল, সাপ ধরলো আর নিয়ে এসে রাতে তার বাবার ঘরে ছেড়ে দিল? ফ্যান্টাস্টিক। না রে টুসু, কেসটার মধ্যে কিছু গন্ডগোল আছে। না হলে পুলিশ আজ সকালে হঠাৎ করে ওর ঘর সার্চ করতে যায়, আর সেখানেই নাকি একটা মৃত গ্রিন মাম্বার বডি পায়। টুসুর চোখ কপালে উঠে গেল। গ্রিন মাম্বার বডি, তাও আবার দেবমাল্যর ঘরে। গৈরিক বলতে থাকে, আপনি চিন্তা করবেন না রবীন্দ্রনাথ বাবু, আমরা আজকেই যাচ্ছি বীরনগরে। টুসু আর ভাবতেই পারছে না কিছু। এ কেমন দিনকাল এলো, শেষ পর্যন্ত ছেলে বাবাকে খুন করলো। বীরনগর স্টেশনে নামতেই ওরা দেখল যে প্রায় সব রিক্সাওয়ালারাই মজুমদার বাড়ি চেনে। বিশাল বড় বাড়ি, পুরনো ধাঁচে গড়া, বড় বড় থাম, কড়িকাঠ, থামের গায়ে পেঁচানো সিঁড়ি যা দিয়ে পুরো নিচ থেকে ওপর অব্দি ওঠা যায়। তার উপর পুরনো দিনের কাঠের জানালা, আরো কত কিছু। বাড়ির সামনে একটা মস্ত বড় ফুলের বাগান। টুসু ভাবল এই বাগানেই বোধহয় ওই কালনাগিনীটাকে মেরেছিলেন চন্দ্রনাথ বাবু। বাড়িতে আছে একজন মালি, একজন বুড়ো চাকর যাকে সবাই হরিদা বলে ডাকে, আর একটি মা বাপ মরা অনাথ মেয়ে যে রান্নার কাজ করে, নাম মল্লিকা। সেখানে পৌঁছে একটু জিরিয়ে নিয়েই গৈরিক আর টুসু ছুটল থানার উদ্দেশ্যে। রাস্তায় একটা চায়ের দোকানে একটু দাঁড়ালো গৈরিক। 2 কাপ চায়ের জন্য বলে সিগারেটের প্যাকেটটা বার করতে যাবে, এমন সময় কেউ পেছন থেকে বলে উঠল, আপনি কি মজুমদার বাড়িতে এসেছেন? ও হো, আপনি? চিনতে পেরেছেন তাহলে? আরে কেন চিনতে পারবো না, আজ স্টেশনের সামনে রাস্তায় তো আমি আপনাকেই জিজ্ঞেস করেছিলাম যে মজুমদার বাড়ি যাওয়ার রিক্সাগুলো কোথায় পাবো। তখন পরিচয়টা হয়নি। যাকে, নমস্কার, আমি গৈরিক সেন, প্রাইভেট ডিটেকটিভ। ও আই সি, আমার নাম প্রতুল কর্মকার, আমি পেশায় স্কুল শিক্ষক। তবে এই কেসের জন্য গোয়েন্দা ডাকার প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। বলছেন? আরে মশাই, ওই দেবমাল্য ছিল 1 নম্বরের বদমাইশ। ব্যবসার তো কোনো কিছু বুঝতোই না, শুধু দোকানে বসতো বাপের পয়সাগুলোর সদ্গতি করার জন্যে। বাপটা কতদিন টের না পেয়ে থাকবে? ব্যাস, যেমনি বাপ জানতে পেরেছে অমনি ঝগড়া, কথা কাটাকাটি, আর শেষে বাপকে খুন। গৈরিক আর টুসুর চা খাওয়া হয়ে গেছিল। গৈরিক কিছুটা প্রতুলকে থামানোর জন্যই বলল, আমার একটা জরুরি কাজ আছে প্রতুল বাবু, চলি। টুসু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। যদি দেবমাল্যই তার বাবাকে খুন করে থাকে, তাহলে ওই সাপের বডিটাকে নিজের ঘরে রেখে দেবে কেন? আর তার থেকেও বড় কথা, আফ্রিকার ওই বিষধর সাপটিকে সে পেলই বা কোথা থেকে? কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার উপরেই বীরনগর থানা। কি জানি গেরোদাকে আর কোনো নতুন ঝামেলায় পড়তে হবে কিনা থানায় গিয়ে। যদি দেবমাল্য সত্যিই খুন না হয়ে থাকে, তাহলে কি গেরোদা পারবে ওকে বাঁচাতে? থানায় ঢুকে সোজা বড়বাবু মানে অফিসার প্রলয় সেনের ঘরে চলে গেল গৈরিক, সাথে টুসু। গম্ভীর গলায় তিনি বললেন,
কি চাই? আপনারা দেবমাল্য মজুমদারকে অ্যারেস্ট করে এনেছেন। কেন, তাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে বুঝি? মানসিক প্রবলেম তো একটা হচ্ছেই। যতক্ষণ না জানতে পারছি কিসের ভিত্তিতে আপনারা ওকে অ্যারেস্ট করলেন। কেন, আপনি জানেন না? ওই যে সাপটা, মানে কি নাম যেন, গ্রিন সাম্বা না ফাম্বা, আরে ওটাই তো পাওয়া গেছে না ঘর থেকে। বেটা বাপকে মেরে যখন বুঝেছে ওটার আর দরকার নেই, তখন ওটাকেও মেরে তখন ওটাকেও মেরে নিজের ঘরেই রেখে দিয়ে অপেক্ষা করতে থাকলো কখন আপনারা ওটাকে এসে খুঁজে পাবেন আর ওকে অ্যারেস্ট করবেন, তাই তো? প্রলয়বাবু আর কথা বলতে পারলেন না। টুসু খুব খুশিই হলো, কারণ গেরোদা তার মুখের কথাই বলেছে। গৈরিক আবার বলে উঠল, তা মশাই, আমি তো খুব সাধারণ মানুষ, আপনাদের মতো সরকারি চাকরি করি না, তাই এই জীবনে হয়তো কোনোদিন আফ্রিকা যাওয়া হবে না। সেই জন্য বলছি, একবার সাপটিকে সচক্ষে দেখে যদি নিজেকে ধন্য করতে পারি। অফিসার প্রলয়বাবুর হুকুম মতো একজন কনস্টেবল একটি কাঁচের ঢাকা পাত্রের মধ্যে সবুজ রঙের সাপটিকে নিয়ে এলো। গৈরিক সেটিকে কিছুক্ষণ দেখার পর হো হো করে হাসতে লাগলো। এতদিনে টুসু ও সাপ সম্বন্ধে একটু ওয়াকিবহাল হয়েছে, তাই সেও ধরতে পারল ব্যাপারটা। গৈরিক এবার কঠোর স্বরে বলে উঠল, আপনারা জানেন না যে আপনারা কত বড় ভুল করেছেন। এটা একটা সাধারণ গ্রিন ভাইন স্নেক, যার স্যার, সায়েন্টিফিক নাম মাহেটুলা নাসুতা। ইন্ডিয়াতে মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। কামড়ালে একটু ফুলে ওঠে, ব্যথা জ্বালা চুলকুনি ছাড়া সেরকম কিছুই হয় না। ব্রিলিয়েন্ট টুসু। বুঝলেন তো সাহেব, সব চকচকে জিনিস যেমন সোনা হয় না, তেমনি সব সবুজ সাপ গ্রিন মাম্বা হয় না। দেবমাল্য কিছুক্ষণের মধ্যেই লকআপ থেকে ছাড়া পেয়ে গেল। বাড়ি ফেরার পথে দেবমাল্য একটাও কথা বলেনি। যখন ওদের রিক্সাটা হেলতে দুলতে মজুমদার বস্ত্রালয়ের সামনে এসে পৌঁছলো, তখন গৈরিক ওদের একটু দাঁড়াতে বলে দোকানের ভেতর চলে গেল। প্রায় পাক্কা 1 ঘন্টা অপেক্ষা করতে হলো ওর জন্য। টুসুর খুব রাগ হচ্ছিল গেরোদার এই কাণ্ড কারখানা দেখে, কিন্তু ফিরে এসে যখন গৈরিক টুসুর হাতে নতুন প্যাকেট মোড়ানো একটা সবুজ রঙের তাঁতের শাড়ি দিয়ে বলল, নে পরিস, তোকে ভালোই মানাবে, তখন সে খুশি না হয়ে পারল না। কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো, গেরোদা তো নিশ্চয়ই শপিং করতে এখানে আসেনি, তাহলে সে দোকানে ঢুকলো কিসের জন্য? আর আবার সেই সবুজ, এটা ছাড়া কি অন্য কোনো রং নেই পৃথিবীতে? গেরোদার মাথায় যে কখন কি চলে তা বোঝা কার সাধ্য। সে শুধু একবার দেবমাল্যর উদ্দেশ্যে বলল, আপনাকে যেমন থানা থেকে ছাড়ানো আমার কর্তব্য ছিল, আপনারও কর্তব্য আমি যেগুলো আপনার কাছে পরে জানতে চাইবো সেগুলো আমাকে ঠিক ঠিক বলা। ওরা বাড়ি ফিরে দেখল সৌমিতা আর রবীন্দ্রনাথ বাবুও চলে এসেছেন। তাদের বোধহয় কোনো কাজ ছিল, তাই গৈরিককে ফোনে জানিয়েছিলেন যে তারা কয়েকটা ট্রেন পরে আসবেন। দেবমাল্য ছাড়া পেয়েছে দেখে তারা তো আনন্দে আত্মহারা। গৈরিককে বারবার ধন্যবাদ জানাচ্ছিলেন রবীন্দ্রনাথ বাবু। গৈরিক বলল, ধন্যবাদটা তোলা থাকুক সেই সময়ের জন্য যখন আসল খুনিকে আপনাদের সামনে এনে দাঁড় করাতে পারবো। দুপুরের খাবার খেতে বসতে বসতে অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছিল। খাবার পরিবেশন করছিল মল্লিকা। টুসুর মনে হলো যে মল্লিকার মতো এমন সুন্দরী মেয়ে সে খুব কমই দেখেছে। গৈরিক মল্লিকাকে জিজ্ঞাসা করল, কতদিন ধরে আছেন আপনি এখানে? আগে আমি 8 বছর বয়স অবধি একটি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। তারপরেই চন্দ্রনাথবাবু আমাকে এখানে নিয়ে আসেন। আর কিছু কি লাগবে আপনাদের বাবু? ও দিদিমণি, তুমি তো কিছুই খেলে না। গৈরিক সেই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে জিজ্ঞাসা করল, তা চন্দ্রনাথ বাবু কেমন মানুষ ছিলেন হরিদা? উনি সাক্ষাৎ দেবতা ছিলেন জানেন বাবু। ওর মতো একটা অনাথ মেয়ের পুরো ভার নিজের ঘাড়ে নিয়েছিলেন। পারিবারিক ব্যবসাটাকেও কত বড় করে তুলেছিলেন উনি। এখনো মনে আছে, চলে যাওয়ার আগের রাতে ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে বাবুর ডান হাতের মাঝের আঙুলটা একটু কেটে গিয়েছিল। কি রক্তই না বেরিয়েছিল, কি বলবো। তবে উনি কোনো তোয়াক্কাই করলেন না, কোনো কিছু দিয়ে বাঁধলেনও না ওই জায়গাটা। বলেছিলেন ও ঠিক হয়ে যাবে, শুধু রাতের খাবারের পাতে যেন চামচ অবশ্যই দেওয়া হয়।
এমন মানুষকে কি করে যে ওই মা মনসার হরিদা আরো কান্নায় ভেঙে পড়ল। গৈরিক জিজ্ঞাসা করল, তা আপনার শোবার ঘর তো চন্দ্রনাথ বাবুর ঘরের পাশেই, রাতে কিছু খেয়াল হয়নি আপনার? হরিদা হঠাৎ চমকে উঠল কথাটা শুনে। পর মুহূর্তেই কান্নার স্বরে বলল, মা মনসার বাহন কখন কাকে কিভাবে ছবল দেবে তা আমি কি করে বুঝতে পারবো বাবু? এই বলে সে চলে গেল। খাওয়া হয়ে গেলে গৈরিক সৌমিতাকে জিজ্ঞাসা করল, সৌমিতা, সাপটা চন্দ্রনাথ বাবুর ঠিক কোন জায়গায় কামড়েছিল জানো তুমি? বাঁ পায়ের গোড়ালির কাছে। দাঁড়াও, এই দেখো, আমি আমার মোবাইলে একটা ফটো তুলে রেখেছিলাম ওই জায়গাটার। সাপের দাঁতের দাগ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। গৈরিক সৌমিতার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কেমন যেন গম্ভীর হয়ে গেল। টুসুর মনে হলো যেন কোনো সোজা অঙ্কের হিসেব হঠাৎই হারিয়ে ফেলেছে গেরোদা। চিন্তামগ্ন স্বরে গৈরিক সৌমিতাকে আবার বলল, ছবিটা আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তো। সেদিন সন্ধ্যের দিকে টুসু আর সৌমিতা হাঁটতে হাঁটতে একটু বাজারের দিকে গিয়েছিল। ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। সৌমিতা টুসুকে হেসে বলল, একটা মজার জিনিস দেখতে চাস? টুসু কিছু বুঝে ওঠার আগেই সৌমিতা একটা মুচকি হেসে ওকে টানতে টানতে নিয়ে গেল দূরে একটা ঝোপের আড়ালে। টুসু অবাক হয়ে দেখল যে জঙ্গলে ভরা একটা জায়গায় একটা শিমুল গাছের নিচে বসে আছে মল্লিকা। তার সাথে ওই সুন্দর মতো ছেলেটাকে। একটু ভাবতেই তার মাথায় এসে গেল, আরে এ তো সেই মাস্টার প্রতুল কর্মকার। ফিক করে হেসে সৌমিতার মাথায় একটা আলতো চাঁটি মেরে টুসু ফিসফিসিয়ে বলল, এই তুই না খুব ফালতু হয়ে যাচ্ছিস দিন দিন। কবে থেকে চলছিল ওদের মধ্যে এসব? তা ঠিক বলতে পারবো না, তবে আমি যতবার এই বাড়িতে এসেছি প্রায়ই ওদের ওখানেই দেখতে পাই। বাড়ি গিয়ে গেরোদাকে এসব কথা বলতেই সে বলল, তুই সত্যি বলছিস তো? বারে, কোনোদিনও মিথ্যা বলেছি আমি তোমাকে? গৈরিক একটু না হেসে কি যেন ভাবতে থাকে। পরের দিন সকালে মজুমদার বাড়ির সামনে দিয়ে যে জঙ্গলে ভরা সরু রাস্তাটা সোজা হাটের দিকে গেছে, সেখানে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল। খবর পেয়ে গৈরিকরাও পৌঁছে গেল সেখানে। হরিদার লাশটা তখনও একইভাবে পড়ে আছে রাস্তায়। কিছুটা দূরে তার বহুকালের পুরনো চশমাটা পড়ে আছে। একটা হাতের কোণই রাস্তার মাটিতে ঘষে গিয়ে কিছুটা রক্তপাত হয়েছিল, তবে তা এখন জমাট বেঁধে গেছে। বাজার সমেত থলেটাও কিছু দূরে পাওয়া গেছে। টুসু শুনল সেই পুলিশ অফিসার গেরোদাকে বলছে, আবার ওই এক কেস মোস্ট প্রবাবলি। ওই যে সাপটা কি নাম যেন, গ্রিন সাম্বা না মাম্বা না ফাম্বা। গৈরিক মোবাইল বের করে হরিদার গলার কাছে সাপের দাঁতের দাগটার ছবি তুলল। টুসু এই দৃশ্য আর দেখতে না পেরে বসে পড়ল মাটিতে। এ কি ধরনের নিষ্ঠুরতা! শেষ পর্যন্ত এই বুড়ো মানুষটাকেও। চোখে জল এসে গেল টুসুর। চারিদিকে এত রহস্যময় ঘটনা দেখে টুসু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই যখন গেরোদা প্রথমে রানাঘাট, তারপর সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেল, তখন আর টুসু তাকে বলল না যে সেও তার সাথে যেতে চায়। গেরোদার প্রতি একটু অভিমানও হয়েছিল তার। সত্যি গোয়েন্দা হওয়াটা মুখের কথা নয়, বুঝল টুসু। সারাদিন সৌমিতার সাথে খুনসুটি করে কাটালো সে। গেরোদা ফিরল বিকেলের দিকে। ফিরেই কাকে যেন ফোন করেছিল সে। টুসু কাছে গিয়ে শুনল গেরোদা বলছে, এখনই পুরো ফোর্স নিয়ে যান, পাখি যেন পালাতে না পারে। আর প্রমাণ হিসেবে যে জিনিসগুলো ওর কাছে আছে বলে আমি বলেছিলাম, সেগুলো যেন ওর কাছ থেকে বাজেয়াপ্ত করতে ভুলবেন না। আচ্ছা টুসু শোন, বাড়ির সবাইকে নিচের বৈঠকখানায় ডেকে নিয়ে আয়। টুসু ভাবল, তার মানে কি গেরোদা থানায় ফোন করেছিল? সে কি ধরে ফেলেছে অপরাধীকে? টুসু উত্তেজনায় শিউরে উঠল। প্রায় 10 মিনিটের মধ্যে গেরোদার কথা মতো সৌমিতা, দেবমাল্য, রবীন্দ্রনাথ বাবু, মল্লিকা আর বাড়ির মালিক কার্তিক দা সবাই নিচের বৈঠকখানায় এসে হাজির হলো। সবাই চলে আসার পর গৈরিক সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলো, প্রথমে আমি সবাইকে খুনের মোটিভের ব্যাপারে বলবো, আর তারপর বলবো খুনের পদ্ধতির ব্যাপারে।
আপনারা সকলে জানেন যে অনেক বছর আগে চন্দ্রনাথ বাবুর স্ত্রী সুপ্রিয়া দেবী তাকে ছেড়ে তার দোকানের এক কর্মচারীর সাথে পালিয়ে যান। আমি আপনাদের দোকানের একজন পুরনো কর্মচারীর থেকে খবর পাই যে তারা বীরনগর ছেড়ে রানাঘাট চলে যান, কারণ ওই পলাতক কর্মচারীর বাড়ি ছিল রানাঘাটে। ওই পুরনো কর্মচারীর কাছ থেকে পাওয়া রানাঘাটের সেই ঠিকানায় গিয়ে সেখানকার লোকজনদের সাথে কথা বলে আমি জানতে পারি যে বেশ কিছু বছর আগে ওই পলাতক কর্মচারীর মৃত্যু হয় লিভার ক্যান্সারে। তার চিকিৎসার খরচায় একেবারে নিঃস্ব হয়ে বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যান সুপ্রিয়া দেবী। কানাঘুষো শোনা যায় যে তার নতুন ঠিকানা হয় সেখানকার এক পতিতা পল্লী, আর সেই সময় তার গর্ভে ছিল ওই পলাতক কর্মচারীর সন্তান। একটু দম নিয়ে নিল গৈরিক, তারপর আবার বলতে শুরু করলো। এই কেসটার সমাধান করতে আমাকে যেতে হয় সেই নিষিদ্ধ পল্লীতেও। সেখানে গিয়ে জানতে পারি যে সুপ্রিয়া দেবী সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন, সেখানেই বেড়ে ওঠে সে। তার জন্মের কিছু বছর পর সুপ্রিয়া দেবীও মারা যান। শৌখিন মানুষ চন্দ্রনাথ বাবুর সেই এলাকায় নিয়মিত যাওয়া আসা ছিল, ফলে তিনি কিছুদিনের মধ্যেই ওই মেয়ের আসল পরিচয় জানতে পারেন। এখন প্রশ্ন, কে ছিল সেই মেয়ে? সে কিন্তু এখন এই ঘরেই রয়েছে। এরপর গেরোদা মল্লিকার সামনে গিয়ে দাঁড়ালো। কারোর আর বুঝতে অসুবিধা হলো না যে মল্লিকাই সেই মেয়ে। সবাই যেন আকাশ থেকে পড়ল। ক্ষোভে, দুঃখে, লজ্জায় ভেঙে পড়ল মল্লিকা। তার সুন্দর ফর্সা মুখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে। এতদিন লাঞ্ছনার ভয়ে সবাইকে আমি অনাথ আশ্রমে বেড়ে ওঠার মিথ্যে পরিচয় দিয়েছিলাম, যদিও সেটা চন্দ্রনাথ বাবুর শেখানো কথা। তবে আমি না হয় আপনাদের সবাইকে ঠকিয়েছি নিজের মিথ্যে পরিচয় দিয়ে, কিন্তু আপনারা কি জানেন এ বাড়িতে একটু একটু করে বেড়ে ওঠার পর ওই নরপিশাচ চন্দ্রনাথ আমাকে এখানে পরিচয় গোপন করে থাকার জন্য কি দাম চেয়েছিল? একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল মল্লিকা। দাঁতে দাঁত চেপে সে বলতে শুরু করলো, আমি তার সৎ মেয়ে এটা জেনেও সে রোজ রাতে আমায় তার শয্যা সঙ্গিনী হতে হবে, এটাই ছিল তার শর্ত। কি করতাম আমি? কোথায় যেতাম? যেখানেই যেতাম সেখানেই ওই চন্দ্রনাথের মতো নরাধম পুরুষগুলোকে পেতাম। তাই দিনের পর দিন ওই জানোয়ারটার অত্যাচার আমি চুপচাপ মেনে নিয়েছি। কি দেবমাল্য বাবু, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কোনো কথা বলছেন না কেন? বলুন, আজ সবাইকে বলুন আপনার বাবার আসল পরিচয়টা বলুন, আপনার বাবার আসল চরিত্রটা কেমন সেটা বলুন সবাইকে। দেবমাল্য মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আমি রোজ রাতে বাবার এই অন্যায় দেখতাম। বিশ্বাস করুন বহুবার চেষ্টা করেছি প্রতিবাদ করার এই অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু কিচ্ছু করতে পারিনি। নিজের পায়ে তো দাঁড়াতে পারলাম না কখনো। যা কিছু ছিল সবই বাবার। তাই বাবার মুখের ওপর কথা বলার জায়গা ছিল না আমার। মল্লিকার ওপরে বাবার এই অত্যাচার দিনের পর দিন আমি নিশ্চুপ হয়ে দেখে গেছি। আমি কি বা করতে পারতাম বলুন? মল্লিকা ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে চাইল, কিন্তু গৈরিক তার পথ আটকে দাঁড়িয়ে তাকে বলল, দাঁড়ান মল্লিকা দেবী, একবার আসল খুনির চেহারাটা তো দেখে যান। পুলিশ তাকে অ্যারেস্ট করে আনলো বলে। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন সেই পুলিশ অফিসার, আর তার পেছনে দুজন কনস্টেবল যাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে আনলো। তাকে দেখেও তো টুসুর চক্ষু চড়ক গাছ। সে আর কেউ নয়, মল্লিকার প্রেমিক এবং শিক্ষক প্রতুল কর্মকার। মল্লিকা অস্ফুট স্বরে বলে উঠল, তুমি? মল্লিকা দেবী, আপনি সব কথাই খুলে বলতেন আপনার এই প্রেমিককে, আর আপনার প্রতি হওয়া অপরাধের প্রতিশোধ নিতেই আপনার অজান্তে প্রতুল বাবুর এই হত্যালীলা।
মল্লিকা চোখ বন্ধ করে বসে পড়ল ঘরের মেঝেতে। গৈরিক দেখল টুসুও হতবাক হয়ে তাকিয়ে আছে। গৈরিক আবার শুরু করলো। আমি চন্দ্রনাথ বাবু আর হরিদার গায়ে সাপের দাঁতের দাগগুলো দেখেই বুঝেছিলাম যে ওগুলো কোনো বিষধর সাপের কামড়ই নয়, কারণ সেই ক্ষেত্রে দাঁতের দাগ শুধু দুটো থেকে যায়। এই কেস দুটিতে দাঁতের দাগ ছিল অজস্র। তাই বুঝতে বাকি ছিল না যে এই কামড়গুলো খড়চিটি, দাঁড়াস, জলঢোঁড়া বা হেলের মতো কিছু বিষহীন সাপের। এবার টুসু বলে উঠল, তাহলে যে ওদের রক্তে গ্রিন মাম্বার বিষ পেয়েছেন ডাক্তাররা? হ্যাঁ, আমি সেই কথাতেই আসছি। প্রতুল বাবুর স্কুল থেকে খোঁজ নিয়ে আমি জানতে পারি যে উনি হলেন সেখানকার বায়োলজির টিচার। শুধু স্কুলের চাকরি নয়, প্রাণীবিদ্যায় মাস্টার্স করার পর কলকাতার একটি নামী রিসার্চ প্রতিষ্ঠানের টক্সিকোলজি বিভাগে পিএইচডিও করছিলেন তিনি। সেখানে গিয়েও আমি এই বিষয়ে খোঁজ নিয়ে এসেছি। সেখান থেকেই তিনি গবেষণার জন্য আফ্রিকা থেকে নিয়ে আসা গ্রিন মাম্বার ভেনম বা বিষ চুরি করে নিজের বাড়ি এনে রাখেন। চন্দ্রনাথ বাবু আর হরিদা দুজনেরই মৃত্যুর আগে শরীরে কোথাও না কোথাও কেটে রক্তক্ষরণ হয়েছিল, মনে আছে আপনাদের? সেই ক্ষতস্থানে এক ফোঁটা বিষ ঢেলে দেওয়াই যথেষ্ট কোনো মানুষকে মারার জন্য। আর তারপর মানুষটি যে কোনো জায়গায় কোনো সাধারণ সাপের দাঁত ফুটিয়ে দিলে পুলিশ ধন্দে পড়ে যাবে যে গ্রিন মাম্বা সাপ সুদূর আফ্রিকা থেকে ভারতবর্ষের মাটিতে পদার্পণ করলো কিভাবে। কি তাই তো মিস্টার কর্মকার? প্রতুলবাবু কোনো উত্তর না দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। পুলিশ অফিসার বললেন, ধন্যবাদ আপনাকে মিস্টার সেন। ওই যে বিষের ভাইল, ড্রপার, নানা ধরনের বিষহীন সাপ, মানে আপনি যা যা বললেন, মানে এই আর কি, এইসব পাওয়া গেছে ওনার ঘর থেকে। এতে কোনো সন্দেহ নেই যে মল্লিকা দেবীর প্রতি যে চন্দ্রনাথ বাবুর যে অত্যাচার মুখ বুঝে মেনে নেওয়ার শাস্তি, সেটার জন্যই দেবমাল্যবাবু ওনাকে ফাঁসিয়েছিলেন। সৌমিতা বলল, কিন্তু তাহলে হরিদাকেও কেন মারলো সেটা তো ক্লিয়ার হলো না। গৈরিক দৃঢ় স্বরে প্রতুলকে বলল, এর উত্তর আপনি দিন প্রতুল বাবু। এই বাড়িতে ঢুকে চন্দ্রনাথ বাবুর ক্ষতস্থানে ওই সাপের বিষ মিশিয়ে দেওয়া বা দেবমাল্যর ঘরে ওই ভাইন স্নেকের মৃতদেহ রেখে আসার মতো কাজ করার জন্যে আমার প্রয়োজন ছিল এই বাড়িরই কারোর সাহায্যের, যে রাতের অন্ধকারে আমার নির্দেশ মতো সদর দরজা খুলে ভেতরে ঢুকতে দিয়ে আমায় কাজ সারতে দেবে। হৃদয় হলো সেই ব্যক্তি যাকে টাকার লোভ দেখিয়ে আমি নিজের হাতের মুঠোয় আনি, কিন্তু তার টাকার লোভ বেড়েই চলল। শর্তানুযায়ী টাকা পাওয়ার পরেও সে আরো টাকার জন্য আমায় ব্ল্যাকমেল করে যেতে লাগলো। সে যত টাকা চাইছিল আমার থেকে তা আমার দেওয়ার সাধ্য ছিল না, তাই তাকে ওই পৃথিবী থেকে সরানোর দরকার হয়ে পড়ল। প্রতুলবাবুর স্বীকারোক্তির পর আস্তে আস্তে সবাই ঘর থেকে চলে গেলেন, কিন্তু মল্লিকা সেই এক জায়গায় বসেই ফুঁপিয়ে কাঁদছিল। ওকে দেখে টুসুর কষ্ট হচ্ছিল। সত্যিই তো, কি পেল মেয়েটা জীবনে? শৈশব কাটল পতিতাপল্লীতে, যৌবনের শিকার হলো নিজেরই সৎ বাবার লালসার, আর এখন তার একমাত্র প্রিয় মানুষটাও ঝুলবে ফাঁসি কাঠে। টুসু গৈরিককে বলল, সাপেরা কোনোদিনও কাউকে বিনা কারণে কামড়ায় না গেরোদা, তারা তাদের নিরাপত্তার তাগিদে তা করে। কিন্তু এই চন্দ্রনাথ বাবুর মতো নরাধম মানুষগুলো যে দিনের পর দিন তাদের লালসার ছবল বসিয়ে চলেছে কত শত মল্লিকার ওপর, তার কি ব্যাখ্যা আছে? তুমি বলো গেরোদা। গৈরিকের এই প্রশ্নের উত্তর জানা নেই।